হ্যালো এভরিওয়ান, আমি মেরি। ওয়েলকাম টু মেরিস ফুটনোটস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দার্জিলিং বেড়াতে এসে এই শৈল শহরের আশপাশ ঘুরে না দেখলে যেন পাহাড়ের রানীকে এক্সপ্লোর করা অসম্পূর্ণ থেকে যায়। আর এই দার্জিলিংয়ে সাইট সিনের জন্য অনেক জায়গা রয়েছে, যেগুলোকে পর্যটকদের সুবিধার জন্য 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট এবং মিক্স পয়েন্টে ভাগ করা হয়েছে। তবে সবার হাতে পর্যাপ্ত সময় না থাকায় হয়তো আমরা কনফিউজড হয়ে যাই যে কোন সাইট সিনটা আগে করব বা পরে করব, বা করব কি করব না। যেহেতু আমার আগের ভিডিওতেই আমি তোমাদের সাথে রোপওয়ে, জু আর HMI এর ভিডিও শেয়ার করেছি, তাই আজকের ভিডিওতে তোমাদের কনফিউশন দূর করার সাথে সাথে শেয়ার করব দার্জিলিংয়ের আরও 5টি বেস্ট সাইট সিনের ভিডিও, আর শেয়ার করব আমার অভিজ্ঞতা। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরিস ফুটনোটস। আজকের এই সাইট সিনটা আমরা রিজার্ভ কারে করব, যেটা আমরা আগের দিন সন্ধেবেলা চকবাজার মোড় থেকে বুক করে রেখেছিলাম। এখন সকাল 10:30 মতো বাজে। গাড়ি তার নির্দিষ্ট সময় মতো আমাদের হোটেলের সামনে চলে এসেছিল। আমি আর সুজয়ও গাড়িতে চড়ে রওনা দিলাম আরও একবার পাহাড়ের রানীকে এক্সপ্লোর করতে। আজকের এই পুরো জার্নিটা ভার্চুয়ালি এনজয় করতে সাথে থেকো। আমরা চলে এসেছি আমাদের প্রথম দর্শনীয় স্থান জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা দর্শনে। এই জাপানিজ টেম্পল 1972 সালে নিচিটাসু ফুজি জাপানিজ মন্দিরের অনুকরণে দার্জিলিংয়ে স্থাপন করেন। এটি একটি বৌদ্ধ মন্দির, যেটি প্রতিদিন সকাল 4:30 থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। এখানে আসলে মনটা যেন একটা অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। এই মন্দিরে সব ধর্মের মানুষেরই প্রবেশের অনুমতি আছে। জাপানিজ টেম্পলের পাশেই রয়েছে পিস প্যাগোডা। এই জায়গাটা খুবই সুন্দর। এর আগে যেবার দার্জিলিং এসেছিলাম সেবারও এসেছিলাম এই জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডায়। দার্জিলিংয়ের ওয়েদার ভালো থাকলে এই পিস প্যাগোডা থেকেই দেখা মিলে যেতে পারে কাঞ্চনজঙ্ঘারও। এই পিস প্যাগোডায় গৌতম বুদ্ধের জীবনে 4টি পর্যায়ের মূর্তি স্থাপিত রয়েছে। আর এই পিস প্যাগোডার দেওয়াল জুড়ে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন সময়ের ঘটনা কাঠের কারুকার্যের মাধ্যমে খোদাই করা রয়েছে, যেটা এক কথায় অভূতপূর্ব। আজ দার্জিলিংয়ের ওয়েদার ভালো থাকলেও কাঞ্চনজঙ্ঘার দিকে মেঘ জমে থাকায় তার দর্শন মেলা ভার।
জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা দেখে আবার আমরা রওনা দিলাম পরবর্তী স্পটের উদ্দেশ্যে। চলো এই পাহাড়ের রানীর চারপাশের সৌন্দর্য শেয়ারের সাথে সাথে তোমাদের সাথে কিছু ইনফরমেশনও শেয়ার করা যাক। আজকের ট্যুরের সবকটা পয়েন্ট কিন্তু আমরা নিজেরা চুজ করেছি, আর শুধু এই একদিনই আমরা গাড়ি ভাড়া করে ঘুরেছিলাম। বাকি দিনগুলো আমরা পায়ে হেঁটেই এক্সপ্লোর করেছিলাম পাহাড়ের রানীকে। তাতে আমাদের ট্রাভেল কস্টটাও একটু কম পড়েছিল, কারণ দার্জিলিং এসে যদি সব সাইট সিন তোমরা গাড়ি করে করতে চাও তাহলে খরচটা অনেকটাই বেশি হয়ে যায়। তাই একদিন বেস্ট জায়গাগুলো গাড়ি করে ঘুরে বাকি তোমরা পায়ে হেঁটে বা শেয়ার গাড়িতে করে ঘুরতে পারো। হ্যাঁ, অবশ্যই যদি সঙ্গে বাচ্চা বা বয়স্ক কেউ না থাকে বা যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তবেই। এখন আমরা চলে এসেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে, যেটা রক গার্ডেন যাওয়ার পথেই পড়ে। দার্জিলিং এসেছি আর একটাও চা বাগান দেখবো না, তা আবার হয় নাকি? প্রায় প্রতিটি চা বাগানের পাশেই তোমরা দু একটা ছোট ছোট চায়ের দোকানেরও দেখা পেয়ে যেতে পারো, আর সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো অরিজিনাল দার্জিলিং টি। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন দেখে আমরা রওনা দিলাম গঙ্গামায়া পার্ক দর্শনে। যদিও তার আগে রক গার্ডেন পড়ে, তবে আগে আমরা গঙ্গামায়া পার্ক দেখে তারপর রক গার্ডেনে আসব। তবে গঙ্গামায়া পার্ক যাওয়ার রাস্তার অবস্থা কিন্তু বেহাল। বর্তমানে বেশিরভাগ ড্রাইভাররাই এই গঙ্গামায়া পার্কে আসতে চান না, এবং সত্যি কথা বলতে বড় গাড়ি নিয়ে এখানে আসাটা সত্যিই খুবই চাপের। যেহেতু আমরা শুধুমাত্র দুজনেই রয়েছি এবং আমাদের গাড়িটাও ছোট, আর আমাদের ড্রাইভার দাদাটাও খুবই ভালো হওয়ায় আমরা এই গঙ্গামায়া পার্কে আসতে পেরেছি। আমি আমাদের এই ড্রাইভার দাদার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই হলো সেই গঙ্গামায়া পার্ক। এই গঙ্গামায়া পার্কের এন্ট্রি ফি পার হেড 20 টাকা করে। ঝটপট টিকিট কেটে প্রবেশ করে নিলাম এই গঙ্গামায়া পার্কে। এন্ট্রি থেকেই শুরু হয়ে যায় এই পার্কের সৌন্দর্য। চারদিকে গাছপালায় ঘেরা পাথুরে পথ বেয়ে নেমে আসছে পাহাড়ি নদী, যার সৌন্দর্য ভাষায় বর্ণনা করা অসম্ভব। এই গঙ্গামায়া পার্কেই রয়েছে আরও একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। ততক্ষণ তোমরা ভার্চুয়ালি উপভোগ করো এই গঙ্গামায়া পার্কের অপরূপ সৌন্দর্য। এই গঙ্গামায়া পার্কেই রয়েছে চারিদিকে পাহাড় আর গাছপালায় ঘেরা বেশ বড় একটা লেকও, যেখানে বোটিং করারও সুব্যবস্থা রয়েছে। আর তোমরা তো জানোই যে আমার জলের সঙ্গ কত প্রিয়, তাই টিকিট কেটে চললাম বোটিং করতে। এই গঙ্গামায়া পার্কের বোটিং ফি পার হেড 50 টাকা করে। এই একটা বোটে তোমরা দুজন করে রাইড করতে পারো, এবং এই বোট তোমাদের প্যাডেলের মাধ্যমে নিজেদেরই চালাতে হবে। এই বোটিংয়ের টাইমিং 15 থেকে 20 মিনিট মতো, তবে সেই সময় বোটিংয়ের জন্য বেশি ভিড় না থাকায় আমরা 30 থেকে 35 মিনিট মতো বোটিং করার সুযোগ পেয়েছিলাম, যার অভিজ্ঞতা অতুলনীয় এবং অবর্ণনীয়। এখানে একটা খুব সুন্দর ঝর্ণাও রয়েছে, আর বিপদ এড়ানোর জন্য এখানে একটা দড়ির মাধ্যমে সীমানা নির্দেশ করে দেওয়া রয়েছে। এই লেকের জল খুবই স্বচ্ছ এবং লেকের গভীরতা খুব একটা বেশিও নয়।
যদি আমার অভিজ্ঞতা জানতে চাও তাহলে এক কথায় বলবো অনবদ্য। তোমাদের বলবো যদি সম্ভব হয় বা কোনো ড্রাইভার দাদা যদি আসতে চান তাহলে একবার এই গঙ্গা মায়া পার্কটা ঘুরে যেও। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগতে বাধ্য। আমাদের বোটিং এবং গঙ্গা মায়া পার্ক ঘোরা কমপ্লিট। চলো এবার রক গার্ডেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করা যাক। রক গার্ডেন পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর 2:30টা বেজে যাওয়ায় আগে চলে আসলাম রক গার্ডেনের পাশের এই রেস্টুরেন্টে। চারিদিকে গাছপালা, পাহাড়, ঝর্ণায় ঘেরা এই রেস্টুরেন্টে বসে খাওয়ার অভিজ্ঞতা কিন্তু দারুণ। এখানে আর চিকেন মোমো না থাকায় আমি অর্ডার দিয়েছিলাম 1 প্লেট ভেজ মোমো, আর সুজয় অর্ডার দিয়েছিল 1 প্লেট মিক্সড ফ্রাইড রাইস। যে মিক্সড ফ্রাইড রাইসে ভাগ আমিও বসিয়েছিলাম। মিক্সড ফ্রাইড রাইসটা মিক্সড ফ্রাইড রাইসের মতো দেখতে না হলেও খেতে কিন্তু বেশ ভালো ছিল। লাঞ্চ কমপ্লিট করে এখন চলে এসেছি রক গার্ডেনে। এই হলো বাইরে থেকে রক গার্ডেনের ভিউ। রক গার্ডেনের এন্ট্রি ফি 20 টাকা পার হেড। এই রক গার্ডেনের ভিতরে প্লাস্টিকের বোতল, চিপস, বিস্কুট বা প্লাস্টিকের প্যাকেটজাত কোনো দ্রব্যই অ্যালাউ নেই। এই সব জিনিস কারো কাছে পাওয়া গেলে 500 টাকা ফাইন করা হবে এবং বাগান থেকে ফুল তুললেও হতে পারে 500 টাকা ফাইন। টিকিট কেটে প্রবেশ করে গেলাম রক গার্ডেনে। এখানে নেপালি কস্টিউম পরে ফটো তোলারও ব্যবস্থা রয়েছে। শীতের পর এই রক গার্ডেনটাকে দেখতে বেশি ভালো লাগে, কারণ তখন প্রায় প্রতি গাছে গাছেই প্রচুর ফুল ফুটে থাকে। এখন শীত বলে ফুলের পরিমাণটা খুবই কম। আমরা যেবার এপ্রিলের শুরুতে এসেছিলাম সেবার এই রক গার্ডেন জুড়ে বসেছিল লাল, নীল, হলুদ ফুলের মেলা। এই হলো সেই ঝর্ণা যেটা এই রক গার্ডেনের সৌন্দর্যকে শত গুণে বাড়িয়ে দিয়েছে, যার সামনে দাঁড়িয়ে বসে ছবি তোলার জন্য ভিড় জমে পর্যটকদের। আমিও তো পর্যটকদের মধ্যেই পড়ি, তাহলে আমিই বা বাদ যাই কেন? রক গার্ডেন ঘুরে এবার আমরা চলে এসেছি আমাদের আজকের শেষ দর্শনীয় স্থান ঢালি মনিস্ট্রিতে। দার্জিলিংয়ে আসলে সবাই সাধারণত ঘুম মনিস্ট্রিটাই দেখে, আর এই ঢালি মনিস্ট্রিটা বাদ চলে যায়। তবে এই মনিস্ট্রিটাও কিন্তু আরও বেশি সুন্দর। মনিস্ট্রিটা একটু উঁচুতে অবস্থিত হওয়ায় এখান থেকে এই পাহাড়ের রানীর দারুণ একটা ভিউ পাওয়া যায়। বাকি মনিস্ট্রিগুলোর মতো এই ঢালি মনিস্ট্রিতে আসলেও যেন আলাদাই একটা শান্তি অনুভব হয়। আমরা যখন এখানে পৌঁছেছিলাম তখন মনিস্ট্রির ভেতরে প্রার্থনা চলছিল, যেটা দেখে মনটা যেন আরও মুগ্ধ হয়ে গেল। ভিতরে ক্যামেরা এলাও না থাকায় সেটা তোমাদের দেখাতে পারলাম না। এই ঢালি মনিস্ট্রির ভিতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে একটা মিউজিয়ামও আছে, যেখানকার প্রবেশ মূল্য মাথা পিছু 20 টাকা করে, কিন্তু সেখানেও ক্যামেরা এলাও না থাকায় সেটা আর তোমাদের দেখাতে পারলাম না। ঢালি মনিস্ট্রি ঘোরা শেষের সাথে সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরিজ ফুটনোটস। দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।